সুপ্রিয় সুধী, আমরা কিছু রাজনৈতিক বিশেষ ব্যক্তির সাক্ষাৎ গ্রহণ করে থাকি। ঠিক তারই মধ্যে আমরা আজকে ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি, যিনি দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামের রাজপথে আমাদের সঙ্গে ছিলেন। তিনি আজকে তার এই আন্দোলন সংগ্রামে আসার আগেও সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত আছেন। আপনি আপনার নাম পরিচয় দিয়ে যদি আপনার সংক্ষিপ্ত কথাগুলো কিছু বলতেন, এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র যেভাবে চালাচ্ছেন, যদি উনি এইভাবে চালাইতে পারেন তাহলে দেশের অবস্থা হয়তো পরিবর্তন হতো। আপনি কি মনে করেন, বলুন আপনার নাম পরিচয় দিন। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম মঞ্জু, আমার বাড়ি মাগুরা। আমি ঢাকা থাকি 81 সাল থেকে। আমি বিএনপির সঙ্গে জড়িত। আমাদের মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যখন আমাদের মাগুরায় একটা খাল কাটতে গেছিলাম মাগুরার পাশেই, তো ওই সময় থেকেই, তখন আমি ছোট ছিলাম, ছাত্র, প্রাইমারি স্কুলে পড়তাম। তা তখন থেকেই আমি বিএনপির সঙ্গে জড়িত। এবং তখন আমরা ওই উপনির্বাচন হয়েছিল একবার, আমাদের মাজেদুল হক সাহেব তারা আসতো, মেজর জেনারেল মজিদুল হক সাহেব, এবং আমরা তার পোস্টার লাগে বেড়াতাম। এবং তখন একটা স্লোগান ছিল যে আটা গোটা খাবো না, নৌকা ভোট দেবো না, আটা গোটা খাবো না, নৌকায় ভোট দেবো না। তা তখন থেকে আমরা স্লোগান ছোটোকালের থেকে আমাদের মুখস্থ। তা 77 বা 78 সাল থেকে আমরা বিএনপি করি। আজ পর্যন্ত এখনও বিএনপির সঙ্গে জড়িত, অন্য কোনো দলের সঙ্গে জড়িত হয় না। জীবনেও আওয়ামী লীগে যায়নি বা আওয়ামী লীগে ভোটও দিই না, জীবনও না, আওয়ামী লীগকে ঘৃণা করি। এবং আমাদের মাগুরায় কিছু এর আগেও একটা প্রভাবশালী বড় নেতা ছিল আওয়ামী লীগের, সে আমার আত্মীয়, তারও আমি ভোট দিই নাই বা সে ভোট নিতেও পারিনি, অনেক জোর করছে। তো লাস্টে যে সে রাত্রি ভোট এমপি হয়, দিনে ভোটে অতি পারিনি জীবনে। তারপর থেকে আমি 81 সালের দিকে আমি ঢাকায় চলে আসি। ঢাকা আসার পর ঢাকায় মালিবাগ চৌধুরী পাড়া থাকি 23 নম্বর ওয়ার্ডে। ওখানেও আমি বিএনপির সঙ্গে বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। তারপরে আমি 1987 সালে যখন আমাদের রামপুরায় পুলিশের গাড়িতে মকবরায় পুলিশ মারা যায়, তখন ওই কেসে আমার 1 নম্বর আসামি দেয়। 87 সালে 27 নভেম্বর আমি ধরা খাই, তখন রমনা থানায় নিয়ে যায়। রমনা থানায় নিয়ে যাওয়ার পরে আমার এই রিমান্ডে নেয় বা বিভিন্ন ডিবি অফিসে, বিভিন্ন অফিসে নেওয়ার পরে আমার পরে জেলখানায় দেয় 5-6 দিন পরে। তখন তো প্রতি সময় হরতাল হইতো, তখন মানুষ এদিক ওদিক যাইতে পারতো না বা কেউ কারো খোঁজখবর নিতে পারতো না। নেওয়ার পরে আমি যখন ঢাকায় আমার জেলখানায় নিয়ে যাওয়ার পরে ওখানেও রাত্রি রাখে, সকালে ওই রুটি এবং ডাউল খাওয়ার পরে আমার পেট খারাপ হয়, আমাশা মতন হয়ে যায়। আমাশা হওয়ার পরে থেকে আমার ওখানে ঢাকা কেন্দ্র কারাগারের ভিতরে একটা হাসপাতাল আছে, কেন্দ্র পুলিশ হাসপাতাল, জেলা হাসপাতাল বলে আর কি। তা ওই হাসপাতালে রাত্রি নিয়ে যাওয়ার পরে থেকে আমার কোনো হুঁশ থাকে না, আমি বেহুশ হয়ে যাই এবং প্যারালাইসিস মতন হয়ে আমার পাই, কোনো বল থাকে না, আমার পুরা কথা বন্ধ হয়ে যায়। তাই পুলিশের মাধ্যমে আমার ঢাকা মেডিকেলে সরাত দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ট্রিটমেন্ট করার পরে আমি দীর্ঘ 3-4 মাস আমি কথা বলতে পারতাম না। পরে আবার জেলখানায় নেওয়ার পরে আমার জামিন হয়। কিন্তু জামিনের কাগজটা জেলখানায় যাওয়ার পরেও আমি অনেক সময় আমার নামটাকে, কিন্তু আমি নাম বলতে পারতাম না। না বলার কারণে আমি বিভিন্ন সময় জামিন হওয়ার 3-4 দিন পরে আমার বাপ ভিতরে যে আমাকে জামিন করে নিয়ে আসে, নিয়ে যাওয়ার পরে আমি আবার আমার মাগুরায় নিয়ে যাই ট্রিটমেন্ট করার পরে আমি আস্তে আস্তে কথা বলতে পারি। তারপরেও আমার নামে কেস, যেহেতু মার্ডার কেস, এই কেসটা জন্য আমার মাঝে মাঝে ঢাকায় হাজিরা দিতে আসতে হতো। তো অনেক দিন আমি অসুস্থ, মাগুরা মেডিকেলে ভর্তি, তারপর আসতে পারিনি। আমার মাগুরা ওয়ারেন্ট বানানোর পরে আবার ওই অসুস্থ অবস্থায় মাগুরাতে আবার ধরে নিয়ে আসে। তখন মাগুরা জেলখানাও 2-3 মাস ছিলাম। পরে আমার ঢাকা নিয়ে আসার পরে ওই কেস চালু হওয়ার পরে 90 সালে 19 মার্চে আমার রায় হয়। রায় হওয়ার পর আমি খালাস পেয়ে যাই, যেহেতু আমি ছোটো ছিলাম আর অন্য লোক জড়িত ছিল, আমি হয়তো জড়িত ছিলাম না, কিন্তু আমি আন্দোলন করতাম, কিন্তু ওই দিন আমি জড়িত ছিলাম না। তারপর আমার রাজনৈতিক কারণের ব্যাপারে আমার কথা বন্ধ হয়ে যায়। তারপর থেকে আমি বিএনপি করি। 90 সালেও আন্দোলনের সময় অনেক সময় ধরা খাইছি
বা রামপুরা রোডে আমি আন্দোলন করছি, পিকেটেড করছি, বিএনপির সঙ্গে জড়িত। 91 সালে যখন নির্বাচন হয় তখন আমি সক্রিয় ছিলাম। তারপরে যখন বিএনপির আন্দোলন আরম্ভ হলো 87 সাল থেকে 86 সাল থেকে, তখন তো প্রত্যেকটা আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। বাইতুল মোকাররম যখন ম্যাডামের ওই পল্টন মোড়ের থেকে যখন ম্যাডামের ওই ধরে নিয়ে যায় পুলিশে, ফালু সাহেব যখন গুলি খাতি তার গার উপর পড়ে যায়, তখন আমি ওই মিটিংয়েও আমি ছিলাম, ওই জায়গাও আমি ছিলাম। তো এইসব কারণে আমি রামপুরা 23 নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া সেই 81 সাল থেকে আজ পর্যন্ত ওই এলাকায় থাকি। ওই এলাকার সঙ্গে আমি রাজনীতির সঙ্গে জড়িত, সবাই আমার চেনে, কিন্তু আমি কোনো পদে নেই। 2001 সালে যখন আমাদের আব্বাস সাহেব যখন কমিটি করেছিল, তখন যুবদলের সহসভাপতি আমাকে করেছিল। তা করার পরে আমি এখন থেকে ওই ওয়ার্ডে থাকি এবং প্রতিটা মিটিং মিছিলে যখন রামপুরায় যে আন্দোলনের সময় আমার এই যে পল্টনে প্রতিটা মিটিংয়ে আমি আসি। আচ্ছা, আমি এর মাঝে একটু কথা বলি। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আমাদেরই আন্দোলনের সংগ্রামের ফসল, এবং দীর্ঘ সময় আমরা রাজপথে একই সাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমিও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, জাগো দল থেকে শুরু করে একেবারে বিএনপি পর্যন্ত। আমার পিতা ভাইকেও হত্যা করা হয়েছে, বিচার পাইনি। যেহেতু রাজনীতি করতেন আমার ভাই খন্দকার রবিউজ্জামান শিপার, আর আমার আব্বা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আমার দুটো ভাইও বীর মুক্তিযোদ্ধা, মাও মুক্তিযোদ্ধা। ওনারা খুলনা এলাকায় মেজর জলিলের আন্ডারে ওই এলাকায় যেহেতু পানি উন্নয়ন বোর্ডে উনি চাকরি করতেন, সেই সূত্রে আমার জন্ম খুলনা মহসার পাশা। এখানে একটি কথা বলতে চাচ্ছি এই কারণেই যে মেজর জেনারেল মজিদুল হক সাহেবের হাত ধরে আমরা কিন্তু বিএনপির রাজনীতিতে আসি। আবার আপনিও ওনার এলাকারই লোক, ওনারই আপনি আবার শিষ্য, যেহেতু আপনাদের নেতা, তার নির্বাচন পোস্টার সব লাগাইছেন জানতে পারলাম। পাশাপাশি একটি কথা আমরা জানতে চাই, এই আন্দোলন সংগ্রামের সময় লন্ডন থেকে তারেক রহমান নির্দেশ দিতেন। উনি কিন্তু বাংলাদেশে ছিলেন না, থাকতাম কিন্তু আমি আপনি রাস্তায় সবসময় আমরা থাকিছি আন্দোলন সংগ্রামে। উনি বলেছিলেন যে এই আন্দোলন সংগ্রামের মিছিলের সবথেকে পিছনে যে থাকবে তাকেও রাজনীতির পরিচয় থাকতে হবে, কিন্তু আমরা কিন্তু কোনো পদ পদবীতে নাই, অথচ বড় বড় ভূমিকায় আমরা রেখেছি। এই প্রসঙ্গে আপনার কি বলার আছে যদি বলতেন সংক্ষেপ। আমরা এই 5 তারিখের পর থেকে বা 5 তারিখের পর মানে 17 বছরের কথাই বলি, এই 17 বছরে যতগুলা মিটিং মিছিল হয়েছে বিএনপির রাজনীতির সঙ্গে আমরা জড়িত। প্রতিটা মিটিংয়ে পল্টন বা দেখা গেছে যে রামপুরা থেকে, বাড্ডা থেকে, নতুন বাজার থেকে, ওই কুড়িল থেকে আমাদের আবুল হোটেল পর্যন্ত যেগুলো মিটিং মিছিল আসছে প্রতিটা মিছিলই আমাদের নেতৃত্ব দিচ্ছে সামনে কাতারে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেকুর রহমান তারেক জিয়া যখন লন্ডনে বসে উনি নির্দেশ দিয়েছেন যে আন্দোলনে শরিক হওয়ার জন্য, তখন আমাদের তো সঙ্গে কথা নেই, হয়তো উপর লেভেলে যারা আমাদের বিএনপির হেড কোয়ার্টারে আছে তাদের সঙ্গে কথা হতো, কিন্তু আমরা ফেসবুকে ইউটিউবে ওনার নির্দেশ পেতাম, ফেসবুকে সেভাবে কাজ করতাম, আমরা নির্দেশ পেতাম, তারপরে আমরা সেভাবে এবং উপস্থিত হতাম এবং আরও লোকটোক নিয়ে আসতাম। এবং দেখা গেছে যে 17 বছর প্রতিটা আন্দোলনে আমরা শরিক হয়েছি, আমাদের অর্থ গেছে, আমাদের দেখা যাচ্ছে 8টা-10টা কেস খাইছি, জামিনও হয়েছি, কিন্তু দেখা যাচ্ছে এই দল করতে যেয়ে আমরা আর্থিক অবস্থায় খুবই দুর্বল হয়ে গেছি। কিন্তু এখন কোনো নেতারা খোঁজ খবর রাখে না। আর এখন যারা বিএনপি করে দেখা যাচ্ছে যে বর্তমান বিএনপি তারা আন্দোলন সংগ্রামে ছিল না, কমিটিতে এখন যারা কমিটিতে আছে বিভিন্ন ঢাকা শহরে, আমার মনে হয় যে 80 থেকে 90% পোলাপান এ পর্যন্ত তাদের বিএনপিতে ছিল না। দেখা গেছে অনেক সময় আওয়ামী লীগের সঙ্গে 17 বছর তারাই চাঁদাবাজি করছে, তারাই আওয়ামী লীগের সময় খাইছে, লুটফুট করছে। 5 তারিখের পরে এসে তারাই বিএনপির বড় লিডার হয়ে গেছে। এবং এক পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছিলেন যে আমি কাকে কি করে দিয়েছি, কে কি করেছে আমি সব জানি। তারা আমাদের সরকারের আমল থেকে অনেক উপকৃত হয়েছে, কিন্তু তারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল না। এটাই যে অনেকে রাজপথে না থেকেও এখন অনেক সুযোগ সুবিধা পাইছে। আর যারা অনেকে রাজনীতি 17 বছর ছিল বা তার আগে থেকে রাজনীতি করে আসছে, তাদের অবস্থান পদ পদবি পায় নাই। অনেকে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যারা বড় বড় লিডার বা এমপি প্রার্থী অনেকে তাদের চেনে না, কিন্তু লোকালভাবে যে কোনো ওয়ার্ড থেকে তারা 5 তারিখের পরে বিভিন্ন লোক আমাদের ঢাকা টাউনে যারা এমপি আছে বেশিরভাগ বিদেশ চলে গেছিল, পলাইছিল 17 বছর। আসার পরে তাদেরকে আত্মীয় স্বজন
বানাইয়ে বা বিভিন্ন কায়দায় তারা ওই কমিটিতে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে দেখা গেছে যে যে নির্বাচনটা হলো 12 তারিখে, এই নির্বাচনে দেখা গেছে যে বিএনপির ভোট বিএনপি পায়নি। বিএনপি 70 থেকে 80% ভোট জামাতে চলে গেছে। আর বিএনপি ভোট পাচ্ছে আওয়ামী লীগ থেকে কিছু লোক ভোট দিয়েছে হয়তো 30-40%, আর হিন্দুরা 99% ভোট দিয়েছে বিএনপি। আচ্ছা, এই বিএনপির ভোট দেওয়ার কারণে আজকে বিএনপি আমরা 213টা বা 14টা সিট পাইছি। আর জামাতে যে 67টা 68টা সিট পাইছে, এটা বেশিরভাগই ভোট তাদের তো ব্যাংক ভোট নাই। ভোট এত আসলো কোথা থেকে তাদের? এত ভোট আসলো কিন্তু আমি নিজেও এর আগেই বলছি, আরো 10-15 বছর আগে বলছি, জামাতের কোনো আসনে 30 থেকে 40 হাজারের উপরে ওদের কোথাও ভোট নাই। তারপর ওদের মহিলা কর্মী, তারপরে ছাত্র কর্মী, যত কর্মী আছে ওরাই ভোট, ওদের বাইরে একজনের ওদের ভোট দেয় না। আসলে কি এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল? ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং দেখা গেছে যে জামাতে যে ভোটগুলা পাইছে সেই ভোটগুলা বিএনপির একাংশ ভোট। তারা সারা জীবন কয়েছে বিএনপি করে, আমরা বিএনপি করে, কিন্তু ভোটের সময় টাকা খেয়ে তারা জামাতে ভোট দিয়েছে। এবং তারা কোনো জায়গা ওই বিএনপির জন্য ভোটও চায়নি। তারা বসে করে অফিসে বসে অনেকে বলছে যে হ্যাঁ আমরা তো পাস করে গেছি, আমরা তো 300 সিটি পাই গেছি, আর ভোট ছাড় লাগবে কেন? ধন্যবাদ আপনাকে, শেষ করে দেন। আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।